নমস্কার, আমি উর্লা। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে একজন বিদেশি মিডিওকে নিচ্ছে মোহনবাগান। স্টুয়ার্ট মাঝমাঠের আসল ফুটবলার, যখন যেটুকু খেলেছেন দুর্দান্ত খেলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সমস্যা ফিটনেসে। রোজ রোজ পুরো সময় টেনে নিয়ে যাওয়ার ফিটনেস তার নেই, তাই সব কিছু নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে মোহনবাগানকে। পরের আইএসএলের জন্য স্টুয়ার্টের পরিবর্তে খুব নামি এক বড় তারকাকে সই করাতে চলেছে। কোনো সূত্র থেকে জানা যাচ্ছে সই নাকি ইতিমধ্যে হয়েও গিয়েছে। সেক্ষেত্রে স্টুয়ার্টকে প্রস্তাব দেওয়া হবে, নুনো রেইজের মতো তিনি যদি এএফসির টুর্নামেন্টের জন্য থাকতে চান তাহলে তাকে রেখে দেওয়া হবে। সেটা নির্ভর করছে স্টুয়ার্টের ওপর। তবে আইএসএলে তার পরিবর্তে ওই বড় চমকপ্রদ নামকেই খেলানো হবে, কিন্তু তিনি কে সেটা খুবই গোপন রাখা হচ্ছে। শুধু চমকপ্রদ বিদেশি নয়, দুজন ভারতীয় ফুটবলারকেও সই করাতে চলেছে মোহনবাগান। সূত্র মারফত জানা যাচ্ছে দুজন ভারতীয় সাইড ব্যাককে সই করাচ্ছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। একটি সূত্র থেকে জানা যাচ্ছে সই নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আশিস রায়ের পারফরমেন্সে অনেকেই অখুশি, তাই সাইড ব্যাক পজিশনকে আরও জোরদার করতে চাইছে মোহনবাগান। বুধবার নিশ্চিত হয়ে গেল কেরালা ব্লাস্টার্স ম্যাচে সাহাল, আশিস রায় এবং অনিরুদ্ধ থাপাকে পাচ্ছে না মোহনবাগান। চোটের জন্য তিনজনই বুধবারও রিহ্যাবে কাটালেন। আশিস ও থাপাকে মেডিকেল টিম ফিট সার্টিফিকেট দিলেও কোচ তাদের শনিবার নামানোর ঝুঁকি নিতে চান না। আশিসের জায়গায় দীপেন্দু এবং সাহালের জায়গায় খেলবেন দীপক টাংরি। কেরালা ব্লাস্টার্স ম্যাচে মোহনবাগানের আরও সুবিধা হয়ে গেল। অনুশীলনে চোট পেয়ে অন্তত 2 সপ্তাহের জন্য ছিটকে গেলেন নোয়া সাদাও। অর্থাৎ শনিবার মোহনবাগানের বিরুদ্ধে এই নির্ভরযোগ্য ফুটবলারকে পাবে না কেরালা ব্লাস্টার্স। কেরালার আক্রমণ ভাগের প্রধান শক্তি এই নোয়া সাদাও, তাই তিনি খেলতে না পারায় যেমন সমস্যা বাড়ল কেরালা ব্লাস্টার্সের, তেমনি সুবিধা হয়ে গেল মোহনবাগানের। ইস্টবেঙ্গল অনুশীলনে চোট পেলেন রিচার্ড সেলিস। হ্যামস্ট্রিংয়ে চোট লাগলেও সে আঘাত গুরুতর কিনা তাই নেই চিন্তায় টিম ম্যানেজমেন্ট। যদিও সেলিসের খেলা নিয়ে বিরক্ত লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। শুরুতে তার খেলা সকলের নজর কাড়লেও এখনও গোলের দেখা পাননি ভেনেজুয়েলার এই মিডিও। শোনা যাচ্ছে কোচের কথা শুনছেন না সেলিস, মাঠে অযথা গ্যালারি শো করছেন, আর তাই নাকি বিরক্ত অস্কার। তার মধ্যে এবার আবার চোট। মোহামেডান ম্যাচের আগে এবার নতুন করে সেলিস নিয়ে চিন্তা শুরু হলো লাল হলুদের। উদ্বেগ উৎকণ্ঠায় কোচ অস্কার ব্রুজো। পারিবারিক সমস্যায় নিজের বাড়ি ফিরে গিয়েছেন নন্দকুমার। তাঁর আত্মীয় মারা গিয়েছেন, তাই ম্যানেজমেন্টকে জানিয়েই ফিরে গিয়েছেন বাড়িতে। তবে পরের ম্যাচের আগেই সম্ভবত তিনি ফিরে আসবেন। স্বপ্নভঙ্গ প্রায় হয়েই গিয়েছে অস্কার ব্রুজোর, তাই তিনি ফুটবলারদের ওপর বেশ রেগে আছেন। ভিতরে ভিতরে ক্ষোভে ফুটছেন, দলের পারফরমেন্সে এতটাই অসন্তুষ্ট। তারই মধ্যে পরের ম্যাচের প্রস্তুতি চলছে। বুধবার সামান্য অস্বস্তির জন্য আনোয়ার অনুশীলনে আসেননি, তবে ক্রেসপো সহ বাকিরা পুরোদমেই অনুশীলন সারলেন। কলকাতা লিগ কি না খেলেই চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গল? ওয়াকাবাদ দিলে কোর্টে যাবে ডায়মন্ড হারবার। বৃহস্পতিবার কিশোর ভারতীতে চ্যাম্পিয়নশিপ ম্যাচ ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসির। এই দিন ম্যাচ না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়েছে ডায়মন্ড হারবার, কিন্তু ম্যাচ পিছোতে নারাজ আইএফএ। তারা বুধবার সন্ধ্যায় চিঠি দিয়ে ডায়মন্ড হারবারের আরএফডিএল এর ম্যাচ পিছিয়েছে, কিন্তু এত দেরিতে কেন প্রশ্ন তুলছে ডায়মন্ড হারবার। তারা যে চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগের দিন অনুশীলন পর্যন্ত করেননি, তাই তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আইএফএ যদি ইস্টবেঙ্গলকে ওয়াকাবাদ দেয়, তাহলে আইএফএর বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। মোহামেডান স্পোর্টিংকে 11 গোল দিল মোহনবাগান। একের পর এক ডার্বি জয় সবুজ মেরুনের। এবার তো শুধু জয় নয়, রীতিমতো দাপট দেখিয়েছে তারা মোহামেডানের ওপর। বুধবার বাঁশবেড়িয়া কিশোর সংঘের মাঠে অনূর্ধ্ব 13 সাব জুনিয়র ম্যাচে মোহামেডানকে দাঁড়াতেই দেয়নি মোহনবাগান। প্রথমার্ধেই হয় 6টি গোল, বাকি 5 গোল আসে দ্বিতীয়ার্ধে। মোহনবাগানের মোট 9 জন ফুটবলার গোল করেছে। নীরব রায় ও রাজমুদি করেছে জোড়া গোল। সিধু সোরেন, অনুব্রত বাউল দাস, কার্তিক হেমব্রম, সৈয়দ বসির আনোয়ার, জিয়ন হাসদা, সাগনিক কুন্ডু ও অর্চিষ্মান পাল একটি করে গোল করেছে। গতকাল রাতে ইতিহাদে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের প্লে অফের প্রথম লেগ খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে 85 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 গোলে ম্যাচ হারল পেপ গুয়ার্দিওলার দল। এদিন ম্যাচের শেষার্ধে রিয়ালের জ্বলে ওঠা ত্রিফলায় পুড়ে ছারখার হলো ম্যানচেস্টার সিটি। রিয়ালের হয়ে প্রথম গোলটিই করেন কিলিয়ান এমবাপে। এরপর ম্যাচের 86 মিনিটে দিয়াজের গোলে সমতায় ফেরে রিয়াল। সবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে জুড বেলিংহামের গোলে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় রিয়াল। এই জয়ের ফলে শেষ 16 ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচ হারল সিটি। এর ফলে আগামী 19শে ফেব্রুয়ারি প্লে অফ পর্বের ফিরতি লেগে সিটির জন্য লড়াইটা যে আরও কঠিন হয়ে গেল তার বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং ব্রেস্ট।
এই ম্যাচে উসমান দেম্বেলের জোড়া গোলে ব্রেস্টকে কার্যত 3-0 গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এই নিয়ে 2025 সালে সব প্রতিযোগিতা মিলিয়ে 2টি হ্যাটট্রিক এবং 2বার জোড়া গোল করে মোট 8 ম্যাচে 14টি গোল করে ফেললেন দেম্বেলে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-য় পৌঁছানো আরও সহজ হলো পিএসজির জন্য। একই রাতে স্পোর্টিং লিসবনকেও 3-0 গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গতবারের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড। অন্যদিকে হাসি নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাসও, তারা 2-1 গোলে হারিয়েছে পিএসভিকে। ইতিহাদে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি তখন মাঠে বাজছিল চ্যাম্পিয়ন্স লিগের থিম সং, কিন্তু ক্যামেরা চলে গেল দক্ষিণ দিকের গ্যালারিতে বিশাল অ্যাক্টিভ হয়ে। কালো ব্যানারের উপর ব্যালন ডিওর ট্রফিতে রদ্রিজ চুমু খাওয়ার ছবি, পাশে গোটা গোটা হলুদ অক্ষরে লেখা স্টপ ক্রাইং ইওর হার্ট আউট, যার বাংলা করলে দাঁড়ায় কেঁদে কেটে বুক ভাসিও না। খোঁচাটি যে রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে তা বুঝতে কারো বাকি নেই, কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটে পড়লে ভিনিসিয়াস যে আহত বাঘের চেয়েও ভয়ঙ্কর তা কি আর সিটি সমর্থকরা জানত? নিজের হৃদয়ে নিগড়ে তাই সেরা পারফরমেন্সটাই ঢেলে দিয়েছেন এই ম্যাচে। 5টি গোলের সুযোগ তৈরি করেছেন, 5টি সফল ড্রিবলিং। শুধু তাই নয়, ম্যাচের 92 মিনিটে জুড বেলিংহামকে দিয়ে জয়সূচক গোল করিয়ে সিটি সমর্থকদের যোগ্য জবাবও দিয়েছেন। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে 30 ম্যাচে 12টি অ্যাসিস্ট করে লিওনেল মেসির রেকর্ড ছুঁয়েছেন ভেনে। 77 ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন মেসি। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ ইংল্যান্ড। ওডিআই সিরিজের শেষ ম্যাচে 142 রানে ইংল্যান্ডকে হারালো ভারত। 3-0 ব্যবধানে একদিনের সিরিজ জিতলেন রোহিত শর্মারা। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে 356 রান করে ভারত। তার জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হলো 34.2 ওভারে 214 রানে। আহমেদাবাদে শেষ ম্যাচে চাপ মুক্ত হয়ে নেমেছিলেন রোহিতরা, সেটাই চাপে ফেলে দিল ইংল্যান্ড বোলারদের। শুধু আদিল রাশিদ ছাড়া ইংল্যান্ডের আর কোনো বোলারই নজর কাটতে পারলেন না। ইংল্যান্ডের বোলারদের মতো ব্যর্থ ব্যাটাররাও আগ্রাসী মনোভাব নিয়ে ফিল সল্ট এবং বেন ডাকেট ব্যাট করলেও ভারতীয় বোলারদের দাপটে তাদের থামতে হলো। শেষ দিকে কিছুটা লড়াই করলেন গ্যাস অ্যাটকিনসন। 2টি করে উইকেট নেন আর্শদীপ সিং, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। 1টি করে উইকেট ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবেরও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুরন্ত সেঞ্চুরি করে ফর্ম অব্যাহত রাখলেন শুভমান গিল। শেষ 2 ম্যাচে তার ব্যাটে রান এলেও সেঞ্চুরি যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল। 2023 সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির পর 16 মাস অপেক্ষা করতে হলো গিলকে। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি এলো তৃতীয় ম্যাচে। 95 বলে 100 রান হাঁকালেন তিনি, যা তার 7ম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত 102 বলে 112 রান করে রাশিদের বলে ফেরেন তিনি। 14টি 4 ও 3টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ঘরোয়া টুর্নামেন্টে রান পেয়েছেন শ্রেয়াস আইয়ারও। সেই আইয়ার মাঠে নামার পরে কখন যে হাফ সেঞ্চুরি করে ফেললেন তা বুঝতেই পারেননি অনেকে। শেষমেশ 64 বলে 78 রান করে ফেরেন আইয়ার। আগের ম্যাচে সেঞ্চুরির পর আহমেদাবাদের রোহিতের ব্যাট চলল না, 1 রান করে ফিরে যান তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলকে স্বস্তি দিচ্ছে বিরাট কোহলির রানে ফেরা। অনেকদিন পর বিরাট কোহলির ব্যাটে রান দেখতে পাওয়া গেল। 55 বলে 52 রান করে আবার আদিল রাশিদের শিকার হন তিনি। তার এই ইনিংসে 7টি 4 এবং একটি বিশাল ছক্কা রয়েছে। প্রায় 95 স্ট্রাইক রেটে ব্যাট করলেন তিনি। বুধবার ভারত ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হলো রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামিকে। কাপ মাসেলে চোট থাকার কারণে বাদ দেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকেও। তাদের জায়গায় দলে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আহমেদাবাদেই শেষ ম্যাচ খেলল ভারতীয় দল। আহমেদাবাদে ভারত ইংল্যান্ড তৃতীয় ম্যাচে সবুজ আর্মব্যান্ড পরে খেলতে নামলেন ক্রিকেটাররা। তারা এই বিশেষ আর্মব্যান্ড পরেছেন সচেতনতার জন্য। আইসিসি তরফে সমর্থকদের সচেতনতায় ডোনেট অর্গানস সেভ লাইভস নামে কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচির মাধ্যমে ক্রিকেট সমর্থকদের অঙ্গদানে উৎসাহ দেওয়া হচ্ছে, সেটার প্রচারেই ওই সবুজ আর্মব্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত বিরাটের প্রশংসা সুনীল গাভাস্কারের মুখে। তার মতে একদিনের ম্যাচে রোহিত সবচেয়ে বিধ্বংসী ওপেনার। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে রোহিতের স্ট্রাইকিংয়ের উপর নির্ভর করতে হবে। পাশাপাশি তিনি মনে করেন বিরাট কোহলি বড় ম্যাচের খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের জন্য মরিয়া থাকবেন তিনি। চেলসির মালিকের কাছে হার বলিউডের বাদশার। দ্য 100-এর ক্লাব ট্রেন্ড রকেটস কেনার দৌড়ে ছিলেন শাহরুখ খান।
দ্য 100 ক্রিকেট লিগের দল কেনা নিয়ে লড়াই চলছে আইপিএল মালিকদের। ইতিমধ্যেই লখনৌ, মুম্বাই এবং হায়দ্রাবাদের মালিকেরা ইংল্যান্ডের লিগে দল কিনেছেন। একটি দল কেনার চেষ্টায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার, তবে চেলসির মালিক টড বয়েলির কাছে হেরে গেলেন তিনি। বয়েলি এবং চেলসির ডিরেক্টর জোনাথন গোল্ডস্টেনের যৌথ উদ্যোগে তৈরি রিয়েল এস্টেট সংস্থা কেন ইন্টারন্যাশনাল কিনে নিয়েছে রকেটসের 49% শেয়ার। শোনা যাচ্ছে প্রায় 420 কোটি টাকা দিয়ে রকেটস দলটি কিনেছেন বয়েলি। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল, ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম চলতি জাতীয় গেমসে আবারও বাজিমাত বাংলার। টেবিল টেনিসে টিম ইভেন্টে সোনা জয়ের পর এবার মহিলাদের ডাবলসে মৌমা দাস এবং ঐহিকা মুখার্জি জুটি তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেলেন। অন্যদিকে জুডোর 78 কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন বাঙালি মেয়ে সংসা সরকার। দলগত বিভাগে সোনা জয়ের পর এদিন আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ভোল্টিং টেবিল বিভাগে এককভাবে ব্রোঞ্জ জিতলেন প্রতিষ্ঠা সামন্ত। সব মিলিয়ে বাংলারই জয় জয়কার। 90-এ পা দিলেন কিংবদন্তি হকি তারকা গুরবাজ সিং। সেই উপলক্ষে গত মঙ্গলবার রেড রোডের ধারে তাঁর জন্মদিন পালন করল বেঙ্গল হকি এবং সাচি গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, হকি সচিব ইশতিয়াক আলী, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সন্দীপ পাতল, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং মোহনবাগান ও ইস্টবেঙ্গলের 2 শীর্ষকর্তা সহ বহু বিশিষ্টজন। সেখানেই অলিম্পিক্স এবং এশিয়ান গেমসের সোনাজয়ী এই বর্ষিয়ান হকি তারকার গলায় পদ্মশ্রী না পাওয়ার আক্ষেপও ধরা পড়ল। তার কথায় এখন অনেকে অলিম্পিক্সে না গিয়েও পদ্মশ্রী পাচ্ছেন। এদিনের অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় হকি ইন্ডিয়া লিগ জয়ী সাচি রাঢ় বেঙ্গল টাইগার্স দলকেও। বাংলার জন্য খুশির খবর, এবার আন্তর্জাতিক হকি ম্যাচ আয়োজনে ছাড়পত্র পেল সল্টলেক স্টেডিয়াম। নিজেদের সোশ্যাল সাইটে পোস্ট করে তেমনই জানানো হয়েছে হকি ইন্ডিয়ার তরফে। যুবভারতীতে যেখানে ফুটবল ট্রেনিং গ্রাউন্ড রয়েছে সেখানে রয়েছে দর্শক আসনও। এবার সেটাই ম্যাচ আয়োজনের ছাড়পত্র পেল আন্তর্জাতিক হকি সংস্থা FIH এর তরফে। এখন থেকে বাংলার মানুষও নিজেদের ঘরের মাঠে আন্তর্জাতিক হকি ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবে। কলকাতায় চলছে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। দেশ বিদেশের ক্রীড়া জগতের নানা রোমাঞ্চকর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে সেলুলয়েডে। নন্দন 3-তে 15 তারিখ পর্যন্ত দুপুর 1:30 থেকে 7:30 পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রীড়া চলচ্চিত্র দেখানো হচ্ছে। সঙ্গে রয়েছে ক্রীড়াবিদদের নিয়ে টক শো। শুক্রবার সেখানেই দেখা যাবে প্রাক্তন অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে। শনিবার দীপেন্দু বিশ্বাসের জীবন নিয়ে গড়ে ওঠা ফিল্মেরও স্ক্রিনিং করা হবে। নমস্কার। ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া শুরু করার উদ্দেশ্যটাই আমাদের এই কারণে যে আমরা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ক্রীড়া মোদী হতে পারি, বাট ক্রীড়া সচেতন নই। সমগ্র সমাজটাই কিন্তু ক্রীড়া সচেতনতার ভীষণ দরকার আছে। একটা পরিবার যদি ক্রীড়া সচেতন না হয় তাহলে তার শারীরিক সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে সে নিজেকে নিয়ে যেতে পারবে না, পাশাপাশি মানসিক বিকাশেরও সম্ভাবনা খুবই কম। একমাত্র সিনেমা এমন একটা মিডিয়াম, আজকের যুগে দাঁড়িয়ে আমরা দেখি যে ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছুতেই ভিজুয়াল মিডিয়ামের একটা অদ্ভুত গুরুত্ব রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তার সাথে যদি কাহিনী যোগ হয় তবেই আসে সেই বড় পর্দায় বলুন আর ছোট পর্দায় বলুন সিনেমার যৌক্তিকতা বা কাহিনী চিত্রের যৌক্তিকতা। সেই কাহিনী চিত্র যদি আবার খেলার হয়, যেখানে উত্তেজনা আছে, যেখানে গোল অ্যাচিভ করবার একটা আনন্দ আছে, যেখানে শারীরিক সক্ষমতা না থাকলে সেটা করা কোনোভাবেই সম্ভব নয়, এবং সেই শারীরিক সক্ষমতা এবং মানসিক সক্ষমতা এই দুটোকে এক জায়গায় এনে সঙ্গে বলতে পারেন একটা সম্পূর্ণ রেসিপি তৈরি করা, যেখানে কিনা খাবার হিসেবে থাকবে ছবি এবং খেলা, আর মনের খাবার হিসেবে থাকবে মনের সতেজতা এবং শারীরিক সতেজতা। এই সব কিছুকে নিয়ে যদি আমরা একটা কিছু তৈরি করতে পারি, এই একটা কমপ্লিট প্যাকেজ একমাত্র ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড সমস্ত স্পোর্টস মুভিগুলোই দিতে পারে। স্বাভাবিক কারণে আমরা এইটা নিয়ে চিন্তাভাবনা করেছিলাম, এবং আগামী দিনে 2036-এ যদি ভারতবর্ষকে অলিম্পিক অর্গানাইজ করতে হয়, যেমন সারা সোসাইটির ইন জেনারেল ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা হবে, ঠিক তেমনিভাবেই আমাদের মানসিক ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি না হয় তাহলে অলিম্পিক কেন, কোনো কিছু করেই আমাদের দেশের যুবগোষ্ঠীকে, জাতিকে জাগরিত করা সম্ভব নয়। সেই কারণেই এটা। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমার সঙ্গে KKR ম্যানেজমেন্টের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা হয়নি, তবে নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়।
প্রত্যেকটা পরিস্থিতিই আমি দেখেছি, সেই অনুযায়ী খেলেছি, ক্যাপ্টেন্সি করেছি। যে দায়িত্বই দেয়া হবে আমি তৈরি। হতে পারে আপনাদের থেকেই খবরটা আমি পাবো। আমার ব্যালন ডিওর না থাকতে পারে, কিন্তু আমার দলের 15 চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গর্ব আছে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।